পরীক্ষা ঈদের পর হবে না সেশন জট, জানালেন শিক্ষামন্ত্রী। স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত শনিবার। অর্থনীতিকে সচল রাখতে সমুদ্র পথ গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে কাজ করতে হবে ক্যাডেটদের, চট্টগ্রামে বললেন প্রধানমন্ত্রী। এবং ফরিদপুরের আলোচিত দুই ভাইয়ের অবৈধ সম্পদের পাহাড়, ৫,৫০০ বিঘা জমি ও ৫৫টি গাড়ি ক্রোকের আদেশ। বেরিয়ে আসছে আরো তথ্য। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে নীলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আর পরীক্ষার নতুন রুটিন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী বলছেন, ৩ মাস পর পরীক্ষা শুরু হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট হবে না। নির্ধারিত পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নীলক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে উত্তেজনার সৃষ্টি হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের 19 সালে পরীক্ষা, এখন পর্যন্ত 21 সালে দিতে পাই না। আজকে 25শে ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরটা শুধুমাত্র স্থগিত করে দেওয়া হয়েছে। 19 সালে আমাদের ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়ার কথা ছিল, আজকে 21 সাল হয়ে গেছে। জীবন থেকে সময় চলে যাচ্ছে। পরে রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। আজকের জন্য আমরা স্থগিত করছি, রবিবার দিন সকালবেলা আমরা আবার শুরু করব। যতদিন আমাদের এটা মানবে না আন্দোলনটা, ততদিন আমরা থামবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কলেজ কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে তা মানতে নারাজ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ। এই পরীক্ষাতে চলমান পরীক্ষার কথা বলা হয়েছে। ওরা প্রিন্সিপাল আগে চিঠি দিয়ে বন্ধ রাখছে, আমাদের কন্ট্রোলারের অফিসে চিঠিটা আছে। ওনারা বলেছেন যেটা অবশিষ্ট আছে, যেরকম কারোর একটা পরীক্ষা বাকি, দুটা পরীক্ষা বাকি, সেই অবশিষ্টটা হবে যাদের শুরু হয় নাই, এরকম একটা পরীক্ষাও হবে না। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা জমায়েত হয় শাহবাগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে 24শে মে থেকে। আর শিক্ষামন্ত্রী বলছেন, 3 মাস পর পরীক্ষা শুরু হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সেশন জটে পড়বেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষা দিচ্ছেন, তারা যদি এখন না দিয়ে 3 মাস পরে পরীক্ষা দেন, তাহলে তাদের শিক্ষা জীবনে কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটছে না। এছাড়া আন্দোলনে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষার্থীদের ব্যবহার করছে দাবি করে শিক্ষামন্ত্রী বলছেন, আগামী শনিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সেশন জট নেই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সততা দক্ষতা বজায় রেখে কাজ করে বিদেশের বুকে দেশের মান মর্যাদা তুলে ধরতে মেরিন ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমিতে অনুষ্ঠিত মুজিব বর্ষ গ্রাজুয়েশন প্যারেডে অংশ নিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনা জানান, মেরিন ক্যাডেটদের বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে উন্নত প্রশিক্ষণ ও যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করেছে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের নদীপথ এবং সমুদ্রপথের আন্তর্জাতিক রুটে চলাচল করা জাহাজে কাজ করেন দেশীয় নাবিকরা। এসব কাজে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে রেমিটেন্স পাঠানো সহ বিদেশের মাটিতে সুনাম অর্জন করেছেন সমুদ্রগামী নাবিকরা। আন্তর্জাতিক নৌশিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমিতে শিক্ষা গ্রহণ শেষে তারা প্রস্তুত হন সমুদ্র যাত্রার জন্য। একাডেমির 55তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী ও মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডে বৃহস্পতিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 55তম ব্যাচের নটিক্যাল শাখায় 99 জন, ইঞ্জিনিয়ারিং শাখায় 93 জন সহ সর্বমোট 192 জন ক্যাডেট মেইন একাডেমিতে 2 বছর মেয়াদী একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষ করেছে। সেরা প্রশিক্ষণার্থীদের প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। শেখ হাসিনা বলেন, অর্থনীতিকে সচল রাখতে সমুদ্রপথ সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে ক্যাডেটদের কাজ করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, প্রতিযোগিতাময় বিশ্ব। কাজে সেই বিশ্বে চলতে হলে সর্বোচ্চ শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার, আর সেইভাবে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তো সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। যারা নাবিক হিসেবে কাজ করবে, বিদেশে কাজ করছে, এই বিদেশে কাজ করেও কিন্তু যে রেমিটেন্স আমাদের আসছে,
সেটাও কিন্তু আমাদের অর্থনীতিকে সচল রাখছে। বিদেশের মাটিতে নিজ দেশের ঐতিহ্য তুলে ধরে মান মর্যাদা তৈরি করতে ক্যাডেটদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের ক্যাডেট দেশে বিদেশে দেশের মান রক্ষা করে চলতে হবে, আর সেই সাথে সাথে যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সেটাও আদান প্রদান করতে পারবে এবং অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে। নিজ দায়িত্ব সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সাথে পালন করতে হবে। ৫৫তম ব্যাচে নারীসহ মেরিন একাডেমির ১৯২ ক্যাডেট প্রশিক্ষণ শেষ করে এখন পেশাগত জীবনে প্রবেশের অপেক্ষায়। বাংলাদেশ মেরিন একাডেমির ১৯২ জন ক্যাডেট একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এখন দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করে দেশের মান উজ্জ্বল করবে এই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের মেরিন একাডেমি থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। কিশোরগঞ্জে ছিনতাইকারীর টানে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত নারী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। রেলের কেবিনে থাকায় প্রাণে বেঁচে গেছে শিশু সন্তান। 10 জনকে গ্রেফতারের পর পাঠানো হয়েছে কারাগারে। 6 বছরের শিশু সন্তানকে নিয়ে ভৈরবের এ স্টেশন থেকে বুধবার ট্রেনে ওঠেন সাবিনা। তার 5 মিনিট পরে স্টেশন ছেড়ে যায় ট্রেনটি, কিন্তু সন্তানকে নিয়ে কামরায় না পৌঁছাতে সাবিনার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয় এক ছিনতাইকারী। তাতে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে লাইনের পাশে পড়ে যান তিনি, আর শিশু সন্তানটি রয়ে যায় ট্রেনের ভেতরেই। পরে মুমূর্ষু অবস্থায় সাবিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা, আর শিশুটিকে বিমানবন্দর রেলওয়ে পুলিশ হেফাজতে নেয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সাবিনা। ট্রেনের মধ্যে ছিনতাইকারী নাকি ব্যাগ এভাবে ধরে রাখছিল, ব্যাগের মধ্যে থাপা মারছে। ব্যাগ এখানে ছিল, ব্যাগের সাথে ব্লেস না রেখে ব্যাগের সাথে আমার আফু পড়েছে। পরে যাওয়ার পরে তো আমার আফুর কোনো জ্ঞান নাই, বাচ্চাটা আছে গাড়ির ভিতরে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে 10 জনকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। তো ভৈরব রেল স্টেশন যখন পার হয়ে কিছু দূর যায় তখন দুইটা দরজার একটা দরজা খোলা ছিল। তখন ওই ট্রেনে থাকা এক ছিনতাইকারী তার ব্যাগটি নিয়ে ট্রেন থেকে লাফ দেয়। ওই মহিলা তখন ওই ব্যাগটি ধরার জন্য ব্যাগটি ধরার জন্য যায়, সেই মহিলাটা এখান থেকে পড়ে যায়। ব্যাগ এবং চোরাই মালামাল উদ্ধারের জন্য সারা রাত অভিযান করি। আমরা 10 জন সন্দেহভাজন লোককে গ্রেপ্তার করি। এছাড়া সাবিনার শিশু সন্তানকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের আলোচিত 2 ভাইয়ের সম্পত্তির পরিমাণ কত? আদালত তাদের 5,500 বিঘার বেশি সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়ার পর এমন প্রশ্ন উঠেছে। এছাড়া 188টি ব্যাংক হিসাবে 10.25 কোটি টাকা এবং বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ 55টি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন অবৈধভাবে এ সম্পদ অর্জন করেন এই 2 ভাই। অভিযোগ প্রমাণিত হলে সম্পদ বাজেয়াপ্ত সহ জেল হতে পারে 12 বছর। এদিকে বিভিন্ন জনের নামে কেনা পিকে হালদারের প্রায় 1000 কোটি টাকা মূল্যের 7,080% জমি আদালতের নির্দেশে জব্দ করেছে দুদক। কথিত আছে ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল প্রায় 12,500 বিঘা জমি দখল করেছেন। হাতুড়ি, হেলমেট বাহিনী গঠন করে সন্ত্রাসী কার্যক্রম ও জোর জবরদস্তি করে চর দখলের মতো জমি দখল করেন তারা। 2000 কোটি টাকা পাচারের মামলায় বর্তমানে কারাগারে আছেন এই 2 ভাই। বৃহস্পতিবার এই 2 জনের 5,706 বিঘা জমি, 10 কোটি টাকা ও 55টি গাড়ি জব্দের আদেশ দিলেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন অবৈধ উপায়ে এসব সম্পত্তির পাহাড় গড়েছেন বরকত রুবেল। এগুলো সব সে অবৈধভাবে তারা ইনকাম করেছে এবং এইগুলো সে তারা মানি লন্ডারিংয়ের মাধ্যমে তারা বিভিন্নভাবে পাচার করছে, বিভিন্নভাবে করে এনেছে এবং যার মধ্যে অবৈধভাবে এই জমিগুলো অবৈধ পয়সা এই জমিগুলো ক্রয় করেছে এবং ব্যাংক অ্যাকাউন্টে তাদের এতগুলো টাকা আছে, গাড়ি ক্রয় করেছে। দুদক আইনজীবী বলছেন অভিযোগ প্রমাণিত হলে সম্পত্তিগুলোর মালিকানা পাবে রাষ্ট্র, তাদের হতে পারে 12 বছরের জেল। আদালতে যদি প্রসিকিউশন প্রমাণ করতে পারে এগুলো জব্দ বা এগুলো লন্ডার্ড প্রপার্টি, তো আইন হলো 4 ধারায় সাজা হবে, সর্বোচ্চ 12 বছর অথবা সর্বনিম্ন আপনার হলো যেটা 4 বছর, এবং পুরো প্রপার্টিটা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হবে যদি লন্ডার্ড প্রপার্টি প্রমাণিত হয়।
গত বছরের ২৬ জন অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় বরকত ও রুবেলের বিরুদ্ধে মামলাটি করে সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাড়িতে শুয়ে বসে তোলেন বেতনের টাকা, যদিও খাতা কলমে রেলের নিরাপত্তা দিচ্ছেন তারা। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগে ঘটছে এমন তুঘলকি কাণ্ড, যা রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে ভগবান ডিউটি নামে পরিচিত। অভিযোগ রয়েছে বড়বাবুদের ম্যানেজ করে সারা দেশে এভাবেই বেতন তুলছেন ৩ শতাধিক আরএনবি সদস্য। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে সংশ্লিষ্টদের কেউ কথা বলতে রাজি হননি। নাজমুস সালেহির রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁওয়ের নান্নু মিয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির অস্ত্র শাখার একজন সিপাহী। ২২ ফেব্রুয়ারি নান্নু মিয়ার বাড়িতে যায় সময় সংবাদ। ওই দিন তার ঢাকার কমলাপুর রেল স্টেশনে দায়িত্ব পালনের কথা, কিন্তু তাকে পাওয়া গেল বাড়িতেই। ঢাকার কথা তো আমার অসুখ দেখে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু খাতা কলমে দায়িত্ব পালন করছেন ঢাকাতে, নিয়মিত বেতনও তোলেন। ধরুন আমার ডিউটি যখন এরা পড়ে না, তখন আমার ছেলে করে, তারটাও করে আমারটাও করে। গাজীপুরের কাপাসিয়ার মোবারক হোসেন, তিনিও অস্ত্র শাখার সিপাহী। তথ্য বলছে বছরে ৬ মাসই বাসায় থাকেন তিনি। ওনার বাড়ি আমরা একসাথে কাজ করতেছিলাম, আমার কাছ থেকে চলে গেছে। ফোনে যোগাযোগ করা হলে বাড়িতে থাকার কথা স্বীকার করেন তিনি। আপনি আমার সাথে জাস্ট 2টা মিনিট একটু কথা বলে চলে যান। আচ্ছা, সমস্যা নেই, আপনি ঢাকা যান, আমি ঢাকা গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। প্রতিবেশীরা বলছেন গত কয়েক মাস ধরে মোবারককে বাড়িতেই দেখছেন তারা। এক নাগাড়ে কতদিন ধরে বাসায় দেখছেন? ও মাস 2 কইব, এমনিতে 1-1.5 মাস বা 2 মাস যাবো দেখছি বাড়িতেই থাকে। প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা ঘুষের বিনিময়ে সিপাহী আর হাবিলদারদের এই অনিয়মের ব্যবস্থা করে দেন ইনচার্জরা। শুধু কমলাপুরে আছেন এমন অন্তত 40 জন। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কমলাপুর অস্ত্র শাখার ইনচার্জ জিহাদুল ইসলাম। সিআইকে তারা টাকা দিয়ে ম্যানেজ করে আমি আপনার সাথে কথা বলবো, আপনি শুনেন না। এসব অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা কমান্ড্যান্ট। সারা দেশে 2,700 আরএনবি সদস্যের মধ্যে বছর ধরে এমন ডিউটিতে থাকেন অন্তত 300 জন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভয় আর শঙ্কা কাটিয়ে টিকা এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। এখন পর্যন্ত সারা দেশে প্রায় 27 লাখ মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। দেশে ২৬ জনকে দিয়ে শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় ২৭ লাখ মানুষ যুক্ত হয়েছেন। টিকা কেন্দ্রের এই চিত্রই বলে দেয় ভ্যাকসিন নিয়ে সব কল্পনার অবসান হয়েছে সাধারণের মনে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ১৬তম দিনে সকাল থেকে ভিড় ছিল টিকা নিতে আসা সাধারণ মানুষের। প্রতি কেন্দ্রে নারী পুরুষের একাধিক বুথ থাকায় স্বাচ্ছন্দ্যে টিকা নিয়েছেন মানুষ। যখন ওনারা পুশ করলো, এত সফট হ্যান্ডে পুশ করলো, আমি টেরই পাই নাই যে এইটা অলরেডি পুশ হয়ে গেছে। এত সুন্দরভাবে অর্গানাইজ করা, এত নিট অ্যান্ড ক্লিন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সবকিছু ওভারটেক করে আমরা এই টিকাটা যে নিলাম, আমি মনে করি যে সবার নেওয়া উচিত, কোনো সংশয় না রেখে। নো মাস্ক নো সার্ভিস ব্যাপারটি অনেক দিনই থাকা উচিত, যতক্ষণ না পর্যন্ত এটার টোটালি কিউর না হয়। যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মুঠোফোনে বার্তা পেয়েছেন, তারাই টিকা পাচ্ছেন কেন্দ্রগুলোতে। প্রতিদিনই প্রায় 900-এর উপরে আমাদেরকে ভ্যাকসিন দিতে হচ্ছে। এখন দায়িত্ব থেকে মানুষজন নিতে আসছেন। মানুষজনের যে চিন্তাভাবনা যে হ্যাঁ ভ্যাকসিন নিলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না, যেটা সাধারণত চিন্তা করা হয় যে বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, যে গুজব সৃষ্টি হয়েছিল ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে মিডিয়ার কারণে, যে গুজবটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। টিকা নিতে আগ্রহী এখন পর্যন্ত প্রায় 39 লাখ মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে কিউলেক্স মশার ঘনত্ব বেড়েছে প্রায় 4 গুণ। এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। তবে এ ধরনের সমীক্ষা মানতে নারাজ সিটি কর্পোরেশন। তারা বলছেন বছরের এই সময়টাতে মশার প্রাদুর্ভাব বাড়লেও তা কয়েক গুণ নয়। চলমান অভিযান আরও জোরদারের পাশাপাশি নগরবাসীকেও সতর্ক থাকার পরামর্শ নগর কর্তৃপক্ষের। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীতে দেখা দিয়েছে মশার প্রাদুর্ভাব। দিনে কিংবা রাতে নগর জুড়ে যেন মশার রাজত্ব। অপরিষ্কার বদ্ধ পানিতে কিউলেক্সের বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ। তাই তো নগরীর লেক, নালা, খাল তো আছেই, বাড়ির আশপাশের নর্দমায় যেন ঘাঁটি গেড়েছে এই মশা। দিনের বেলাও অনেক মশা কামড়ায়, সন্ধ্যার পর মশাতে বসা যায় না, একটু ঘরে থাকতে পারি না মশারিয়াতে।
মশারি টাঙ্গা থাকতে হয় কিংবা কয়েল ধরায় থাকতে হয়। আমরা তো রুমের সামনে বা রুমের মধ্যে আগে তো আমরা পরিষ্কার করি, কিন্তু বাইরে যে নোংরা, এই নোংরার কারণে মশা উৎপাদন হয় আর এই মশাই তো রুমের মধ্যে ঢুকে পড়ে। তবে আরো ভয়াবহ তথ্য উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। তাতে প্রমাণ মিলেছে চলতি মৌসুমে গত বছরের তুলনায় মশার ঘনত্ব বেড়েছে প্রায় 4 গুণ। মশার ঘনত্ব কেমন বাড়ছে সেটা জানতে ঢাকার উত্তরা, খিলগাঁও, শনিরাকড়া, শাঁখারীবাজার, মোহাম্মদপুর ও পরিবাগ সহ 6টি এলাকার নমুনা নিয়ে গবেষণা করে 6 জায়গাতেই গড় ঘনত্ব প্রতি ডিপে মশা মিলেছে 60টিরও বেশি, যেখানে অন্যান্য সময় পাওয়া যায় 15 থেকে 20টি। অন্যান্য সময় যেখানে আমরা পার ডিপে মশা পেতাম 50-এর কম, যেখানে আমরা এখন পাচ্ছি 100-এরও বেশি। এবং ঢাকা শহরে পূর্ণাঙ্গ মশার ঘনত্ব অনেক বেশি পাচ্ছি আমরা। অ্যাডাল্টের জন্য ফগিং এবং লার্ভার জন্য যে লার্ভিসাইড স্প্রে করা প্রয়োজন। তবে বছরের এই সময়টা মশার উৎপাত বাড়লেও তা 4 গুণ মানতে নারাজ নগর কর্তৃপক্ষ। চলমান অভিযানের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান সিটি কর্পোরেশনের। কিউলেক্স বাড়ছে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা একদিকে পরিষ্কার করে যাই, আরেকদিকে এটা আবার ভরাট হয়ে যায়, যার জন্য পানিটা স্ট্যাগনেন্ট হয়ে যায় এবং ওখানে মশাটা হয়। তো আমরা সিটি কর্পোরেশন থেকে যথেষ্ট চেষ্টা করছি যাতে ওই সবগুলি নালা-নর্দমা পরিষ্কার রাখা যায়, পানিগুলিকে সচল রাখা যায়। 2-1 পশলা বৃষ্টি হলে কিউলেক্সের লার্ভা ভেসে গেলে এই মশার ঘনত্ব একটু কমবে বলে বলছেন কীটতত্ত্ববিদরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর খেলাপি অর্থের হিসেবের বোঝা টানতে হয় ব্যাংকগুলোকে। বিপরীতে কোনো আয় না থাকা ও দীর্ঘদিন সুদ আসল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলো। এক্ষেত্রে আদালতকে দ্রুত অর্থ মামলাগুলো নিষ্পত্তির দাবি সংশ্লিষ্টদের। জটিলতা দূর করতে বিশেষ আদালতের সংখ্যা বাড়ানোর পরামর্শ আইনজীবীদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিনিয়োগকৃত অর্থ থেকে প্রাপ্ত সুদই ব্যাংকের আয়ের প্রধান উৎস, তবে সেই সুদ আদায় হচ্ছে না ঠিকমতো। খেলাপি হওয়ার বিপরীতে মামলা হলেও এর গণ্ডি পেরিয়ে সমাধানের পথ অনেক দূর। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে খেলাপি 94,440 কোটি টাকার অনাদায়ী সুদের পরিমাণ 35,589 কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রয়েছে 17,371 কোটি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোতে এর পরিমাণ দাঁড়িয়েছে 16,577 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন মামলার রায়ে ধীরগতির কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলো। প্রোটেক্ট করার জন্য ওদেরও কিন্তু আইনে অনেক ধারায় যেতে হয়। তারা হয়তো রিড করে দেয়, তারা স্টে নেয়, তারা আরেক আপার কোর্টে যে আবার আপিল করে। তো এইগুলা প্রক্রিয়া সব শেষ করে আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে সময় যতটুকু লাগার কথা তার থেকে অনেক বেশি লেগে যায় আর কি। তো এই প্রক্রিয়াটাকে যদি আমরা একটু সময়টাকে যদি একটু মানে লিমিটেড টাইমের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু এটা ব্যাংকগুলোর জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো, আমাদের দেশে যে সরকার থাকবে তাদের জন্য ভালো। এদিকে আর্থিক প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব অর্থ ঋণ আদালতের। ঢাকা সহ জেলা পর্যায়েও এমন বিশেষ আদালত থাকলেও রয়েছে মামলার দীর্ঘসূত্রিতা। এতে স্বল্প সময়ে ব্যাংকগুলো ফিরে পায় না অর্থ। আইনজীবীরা বলছেন সমস্যার সমাধানে বাড়াতে হবে আদালত সংখ্যা ও লজিস্টিক সাপোর্ট। বেশ দীর্ঘ সময় লাগে মামলাগুলো নিষ্পত্তি হতে, এর ফলে ব্যাংকের টাকা আটকে থাকে। এটা হচ্ছে পপুলারলি যে আমাদের অসুবিধার জায়গাটা। এখন সেটার একটা কারণ হলো যে আমাদের প্রচুর ব্যাকলগ আছে মামলার। কোর্টগুলোতে আসলে সাফিসিয়েন্ট লোকবল বা লজিস্টিকের বিষয় আছে, কোর্টের সংখ্যা কম আছে। এটার কারণে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় ধরে মামলাগুলো থাকছে এবং এগুলা সমাধান করা যাচ্ছে না। মামলার কার্যক্রম গতিশীল করতে উচ্চ আদালতেও এমন ব্যবস্থাপনা তৈরি করতে হবে বলে মত এই আইনজীবীর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনায় বিপর্যস্ত ব্রিটেন ফিরে আসতে চায় স্বাভাবিক ছন্দে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রিটিশ সরকার। ইতোমধ্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম ত্বরান্বিত করেছে আশানুরূপ। তবে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সবার সহযোগিতা চেয়েছে বরিস প্রশাসন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনা অনুযায়ী চলমান তৃতীয় দফার লকডাউন 4 ধাপে শিথিল করা হবে। এর ফলে আগামী জুনের মধ্যে দেশটির জনজীবন স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন শিশু কিশোরদের মাঝে কোভিড-19 সংক্রমণের হার একেবারে কম। তাদের পরামর্শে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো 8 মার্চ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। I'm incredibly pleased that the latest data tells us that we are able to proceed with a full return of schools and colleges from Monday the 8th of March. দীর্ঘ লকডাউন
লকডাউনের কবলে স্থবির পুরো ব্রিটেন। বিশেষ করে ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। লকডাউন শিথিলে সরকারের রোডম্যাপকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। পাবলিক প্লেসগুলো ওপেন করে দেওয়া জনগণের জন্য এটা খুবই সময় উপযোগী এবং খুবই সায়েন্টিফিক এবং লজিক্যাল একটি ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট। এটা দেওয়া ভালো হয়েছে যেহেতু ভ্যাকসিনটা বাড়িয়ে গেছে, এটা হলো লাস্ট গুড নিউজ। আর মেন কথা হয়েছে যে আমরা এখন সেফ থাকতে হইব, হ্যাঁ, ডিস্টেন্স মেনটেন করতে হইব, মাস্ক পরতে হইব। ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য এবং জীবনযাত্রাকে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য এই রোড ম্যাপটা ছিল সময় উপযোগী। নতুন ধরনের করোনা সংক্রমণ ও ভ্যাকসিন সংকট হয়তো লকডাউন পুরোপুরি শিথিলের ক্ষেত্রে সরকার ঘোষিত লক্ষ্যমাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সেদিকে বেশ সতর্ক অবস্থানে রয়েছে জনসন সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মদ বিন মানি মদদ দিয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট 4 কর্মকর্তা। এ বিষয়ে সৌদি বাদশার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা হওয়ার কথা থাকলেও তা এখনো হয়নি। এদিকে তদন্তাধীন বিষয়ে আগাম প্রতিবেদন প্রকাশিত হলে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ। সৌদি সরকারের কট্টর সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রায় 2.5 বছর পর প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব দ্য ন্যাশনাল ইন্টেলিজেন্স DNI। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বুধবার সাংবাদিকদের জানান, খুব শিগগিরই প্রতিবেদনটি প্রকাশ করা হবে। প্রতিবেদনটি তৈরি করতে মুখ্য ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখনো এই প্রতিবেদন প্রকাশ করা না হলেও তদন্ত সংশ্লিষ্ট 4 মার্কিন কর্মকর্তা ওই প্রতিবেদন সম্পর্কে আভাস দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে। তারা জানান, খাশোগি হত্যায় যে প্রতিষ্ঠানের মালিকের 2টি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার করা হয়েছিল সে প্রতিষ্ঠানটি 2017 সালে জব্দ করেন সৌদি যুবরাজ। ইতিমধ্যেই জামাল খাশোগির হত্যার বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। প্রতিবেদন প্রকাশের আগেই প্রথমবারের মতো সৌদি বাদশার সঙ্গে জো বাইডেনের ফোন আলাপের কথা রয়েছে। এদিকে তদন্তাধীন বিষয়ে আগেই প্রতিবেদন প্রকাশ করা হলে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাধা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রকৃত অপরাধী পার পেয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এর আগে 2019 সালের ডিসেম্বরে খাশোগি হত্যার তদন্ত করতে একটি বিল পাশ করা হয় মার্কিন কংগ্রেসে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে 30 দিনের মধ্যে একটি প্রতিবেদন প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় তাতে বাধা দিয়ে বলেন, এ কাজে CIA এর গোপনীয়তা নষ্ট হতে পারে। তবে বাইডেনের শাসনামলে সে প্রতিবেদনই এবার প্রকাশ হতে যাচ্ছে। এর আগে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট 59 বছর বয়সী খাশোগি 2018 সালের 2রা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নির্মম হত্যার শিকার হন। তার দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি। সৌদি আরব প্রথমে খাশোগি খুন হওয়ার কথা অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের মুখে পরে তারা স্বীকার করতে বাধ্য হয়। খাশোগি হত্যায় সৌদির আদালত দেশটির 5 জন নাগরিককে মৃত্যুদণ্ড দেন। পরে খাশোগির পরিবার হত্যাকারীদের ক্ষমা করে দিলে তাদের সাজা কমিয়ে 20 বছর করে জেল দেয়া হয়। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। প্রথম প্রেমটা ইন্টার পরীক্ষার দিকে সেই সময়, এবং আমরা খুব ওপেন রিলেশনশিপেই ছিলাম। দেখছেন প্রবাসের সময়। বোর্ড চাইলে ক্রিকেটারকে ছুটি দিতেও পারে, নাও দিতে পারে। তবে সিদ্ধান্ত নেয়ার পর জনসমক্ষে আলোচনা দলের ওপরে বাজে প্রভাব ফেলবে। সাকিবের ছুটির ইস্যু নিয়ে এ মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক আহমেদ। নিউজিল্যান্ড সফরে কন্ডিশন বিবেচনায় একাদশে অন্তত 3 পেসার খেলানোর পরামর্শ দিলেন টাইগারদের সাবেক অধিনায়ক। হয়তো একটা সময় এই মায়ের কোলে করেই হাসপাতালে টিকা নিয়েছেন। দৃশ্যটা শিশু ফারুকের স্মৃতিতে থাকবার কোনো সম্ভাবনাই নেই। তবে 22 গজের ভদ্রলোকের খেলায় টাইগারদের সাবেক এই অধিনায়ক করলেন সেই দৃশ্যেরই পুনঃসৃজন। দেশব্যাপী চলা করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রামে জন্মদাত্রীকে নিয়ে হাজির। সস্ত্রীক ভ্যাকসিন নিয়েছেন ফারুক আহমেদ।
তবে ঢেঁকিকে স্বর্গে গেলেও যে ধানি ভানতে হয় তাকে পেয়ে তাই প্রশ্ন ক্রিকেটকে ঘিরেই। প্রসঙ্গ সমসাময়িক আলোচিত সাকিব ইস্যু। সাবেক প্রধান নির্বাচক এ ব্যাপারে কিছুটা হতাশ, কেননা যে কাঁদা ছোড়াছুড়ি হয়েছে তাতে ক্ষতিটা হবে দেশের ক্রিকেটেরই। প্লেয়ারকে ছুটি দিয়েই দেওয়া হয়, তারপরে কিন্তু আর কোনো গ্রিভেন্স বা গ্রাজ মনে রাখা উচিত না। যদি আপনি মনে করেন হয় ছুটি দিবেন, আর ছুটি দিলে কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট করে ফেলা দরকার আমার মনে হয়। তারপরে অনেক কথা, এটা কিন্তু টিমের জন্য খুব ভালো একটা বার্তা দেয় না, কিন্তু আসলে আরও বেশি বিতর্কের জন্ম দেয়। আমরা দেখেছি ছুটি দেওয়ার পরেও দুই পার্টি মানে বেশি খুশি না, এইটা কিন্তু আসলে জনসম্মুখে আসা আমি এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখি না। আলোচনা সমালোচনা যাই হোক, বাস্তবতা লঙ্কা টেস্টের আগে নিউজিল্যান্ডেও দল পাচ্ছে না সাকিবকে, তাকে বাদ দিয়ে বাকি স্কোয়াডটা কেমন হলো? আমরা প্রায়ই দেখি যে খুব বেশি চিন্তা ভাবনা করে টিম করা হয় না, সেক্ষেত্রে 20 জনের থেকে টিম করতে খুব সুবিধা হবে আমার মনে হয়। তারা বেস্ট 20 জনের মধ্যে পিক করেছে আসলে, মানে দুই ফরম্যাটই। আমার মনে হয় যে এটা একটা তাদের কিন্তু আরেকটু ইয়েও দিবে, মানে কি বলবো, মানে এখানে রুম আছে যে আপনি যাকে যখন খুশি খেলাতে পারবেন। নিউজিল্যান্ডের কন্ডিশন কতটা কঠিন তা বলার অপেক্ষা নেই, তবে গতিময় উইকেটে একাদশে অন্তত 3 পেসার খেলানোর পরামর্শ এই সাবেকের। আপনি যদি 3 সিমার খেলান আর অ্যাডিশনাল আরেকটা সিমারও কিন্তু খেলতে পারে, সেটা কম্বিনেশনটা হবে হয় 2 সিমার, একজন অলরাউন্ডার সিমার, অথবা যেটা বাংলাদেশে কি দেখি আমি স্পিনিং অলরাউন্ডার দেখি খেলে, এখানে সুইমিং অলরাউন্ডার বেশি প্রেফারেন্স পাবে বিকজ অফ দ্য উইকেট। টেস্টে ডোমেস্টিক কিংবা ওভারসিজ সবখানেই পিছিয়ে বাংলাদেশ, তবে সাদা বলের এই সিরিজে টাইগাররা ইতিবাচক পারফর্ম করবে প্রত্যাশা তার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ স্থগিত, পরীক্ষা ঈদের পর হবে না সেশন জট, জানালেন শিক্ষামন্ত্রী। স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত শনিবার। অর্থনীতিকে সচল রাখতে সমুদ্র পথ গুরুত্বপূর্ণ,